if we don't recalibrate the flux harmonics, সবাইকে আবার স্বাগত জানাই। কথা মতন হাজির হয়েছি নতুন আর একটা ব্লগ নিয়ে লিভিং মাই আমেরিকান ড্রিম চ্যানেলে। আজকে সেই দিন যখন রিনিরা স্কুলের বাইরে একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে চলেছে। যদিও কম্পিটিশনটা কিন্তু সেই দুপুর 2:30টায়, কিন্তু আমরা সকালবেলায় 9টা সাড়ে 9টা নাগাদই জলখাবার খেয়ে শুধুমাত্র বেরিয়ে পড়েছিলাম, কারণ কথা মতন সেই জায়গাতে পৌঁছাতে হবে একটু আগে, কারণ সমস্ত যে সেট আপগুলো রয়েছে সেগুলোকে গিয়ে আমাদের আবার রেডি করতে হবে। রিনি ধরো, সাইডে রাখো বাবা, তোমার আর মাঝখানের যে জায়গাটা আছে ওটা রাখো। হ্যাঁ, ইউ হ্যাভ আ থার্ড স্পেস, রাইট? আমরা যাচ্ছি সাইপ্রাস হুস্টনের পার্শ্ববর্তী সুগারল্যান্ডের একটা হাই স্কুলে আজকে এই কম্পিটিশনটা অনুষ্ঠিত হবে। ছোট্ট করে আপনাদেরকে একটু বলে রাখি যে এই প্রোগ্রামটার নাম হচ্ছে ডেস্টিনেশন ইমাজিনেশন, যেখানে বাচ্চারা স্কুলের কারিকুলামের বাইরেই বলতে পারেন একটা গ্রুপ ভিত্তিক কম্পিটিশনে পার্টিসিপেট করে। এবার এতে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, যেমন ধরুন টেকনিক্যাল, সায়েন্টিফিক, ইঞ্জিনিয়ারিং, এমনকি ফাইন আর্টস, কমিউনিটি সার্ভিসের মতনও কিন্তু বেশ কিছু ডাইভার্সিফাইড ক্যাটাগরি রয়েছে। রিনিরা যে সায়েন্টিফিক চ্যালেঞ্জে পার্টিসিপেট করেছিল তাতে ওদের থিম ছিল ওয়ার্ল্ডস বিয়ন্ড। একবার হাইওয়েতে উঠলেই কিন্তু কিভাবে যে স্পিড 75-80 মাইল পার আওয়ার চলে যায় বোঝাই যায় না। তো যাই হোক, এই নতুন দেখছি অ্যাপেলের যে আপডেটটা হয়েছে তাতে এখন কিন্তু পুলিশ রাস্তায় থাকলে বেশ সুন্দর সেটা দেখিয়ে দিচ্ছে, তাতে কিন্তু এটা উপকারী হয়েছে, মানুষজন একটু সতর্ক হয়ে যাচ্ছে। তো যাই হোক, পৌঁছে গেলাম আমরা এখন একদম ডালাস হাই স্কুল সুগারল্যান্ডে, সেখানেই। আর এখানে কিন্তু ভেন্যু, যদিও এখন বাজে দুপুর 12টা আর রিনিদের কম্পিটিশনটা রয়েছে 2:30টায়, তবুও বলেছিলাম যে হাতে কিছুটা সময় নিয়ে এসেছি, কারণ এখানে এসে ওরা যে প্রপসগুলো বানিয়েছে সেগুলোকে একটু মেরামত করতে হবে। বিশাল বড় বড় রকেটের সাইজের প্রপস বানিয়েছে, সেগুলোকে একেবারে গাড়িতে আনা সম্ভব হয়নি, তাই এগুলোকে পার্টলি নিয়ে আসা হয়েছে। এখন সেগুলোকে শুধুমাত্র জুড়ে দেওয়ার ব্যবস্থা এখন এখানে আমাদেরকে করতে হবে। প্রতি শনি রোববারই যখন বাড়িতে থাকি তখন বাড়ির বাইরে যে কত কিছু চলছে তার কিন্তু কোনো হদিশই আমাদের থাকে না। এখানে কিন্তু বলতে গেলে জানেন তো, আমার একসময় মনে হতো যে কোনো কম্পিটিশনে নেই বাচ্চাদের মধ্যে, যে যেরকম পড়ছে স্কুলে পড়া ধরারও কোনো ব্যাপার নেই, পানিশমেন্টেরও কোনো ব্যাপার নেই। কিন্তু আমার এইখানে এসে আজকে শুধুমাত্র মনে হচ্ছে যে কম্পিটিশনটা কিন্তু এখানেও কিন্তু দেশের চাইতে কোনো অংশে কম নয়। হ্যাঁ, বাড়িতে বসে থাকলে এগুলো চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু যেহেতু আজকে এখানে এসছি আমরা, তাই দেখতে পাচ্ছি কত বাচ্চারা কত স্কুল থেকে বিভিন্ন জায়গার, শুধুমাত্র সাইপ্রাস হুস্টন না, এমনকি সুগারল্যান্ড, গ্যালভাস্টন, কনরো থেকে পর্যন্ত, মানে পার্শ্ববর্তী যতগুলো ছোট ছোট সিটি রয়েছে সমস্ত জায়গার বাচ্চারা কিন্তু আজকে এখানে এসে পার্টিসিপেট করতে। আর এই যে সবাইকে দেখছেন কিছু না কিছু ক্যারি করে নিয়ে যেতে প্রপস, এগুলো কিন্তু জানেন তো বেশিরভাগই বাচ্চাদের নিজস্ব তৈরি। মানে এই যে প্রোগ্রামটা, তাতে কিন্তু একটা বাজেটই ধরে দেওয়া হয়েছে যে এই $150 এর মধ্যে টিম যা যা খরচ করার করবে, এর বাইরে কিন্তু টিম খরচ করতে পারবে না। তাই কেউ কেউ যেটা প্রেফার করে যে হাতেই জিনিসগুলো বানিয়ে নেওয়া, অথবা সেকেন্ড হ্যান্ড জিনিস কিনে সেগুলোকে নিজেদের মতন একটু গড়ে নেওয়া। তো যাই হোক, রিনিদের এই কস্টিউমটা যদিও এটা কেনা একটা খুবই মানে সস্তার একটা মেটেরিয়াল, কিন্তু এর যে অ্যাস্ট্রোনটের ব্যাগটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পুরোটাই ওই রিউজেবল যে বটলগুলো হয়, যেগুলো জলের বোতল খেয়ে আমরা ফেলে দিই, ঠিক সেইগুলো দিয়ে কিন্তু, আর তার সঙ্গে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে তৈরি করা। আর তার সঙ্গে কিন্তু ওদের যে এখন মডেলটা দেখলেন সেটাও কিন্তু ওই বলতে পারেন ওই খানিকটা ফোম, খানিকটা কাগজ, এইসব দিয়ে বানানো। তো যাই হোক, রিনিদের প্রোগ্রাম এই শুরু হচ্ছে। টোটাল 8 মিনিট সময়, তাতেই কিন্তু ওদেরকে এই সমস্ত প্রপসগুলোকে ক্যারি করে নিজেদের প্লেস করতে হবে। তার সঙ্গে কিন্তু ওদেরকে একটা থিয়েটারের মতন একটা কিছু অ্যাক্ট করতে হবে। আর তার সঙ্গে ওরা যে সায়েন্টিফিক যে ইনভেনশনটা বা যে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টটা ওরা আবিষ্কার করেছে সেটাও কিন্তু ওদেরকে একই সঙ্গে তার কার্যকারিতাটা এখানে দেখাতে হবে।
Three scientists and their robot set aboard the EOS Voyager, seeking salvation on Kepler 186f, but disaster strikes mid-journey. Scene 1, the crash. A malfunction in the ship's core causes the EOS Voyager spiraling out of control. As the ship crashes, it lurches violently, sending the crewmates tumbling. Is everyone okay? Is the ship in good shape? This doesn't look like Kepler 186f. This is not Kepler 186f. Current location, Capitan D. বোঝার সুবিধার জন্য আমি একটু এখানে এক্সপ্লেন করি যে এখানে ওদের গল্পটা হচ্ছে যে 3 জন অ্যাস্ট্রোনট আর তার সঙ্গে তাদের রোবট একটা আননোন প্ল্যানেটে গিয়ে ক্র্যাশ করেছে, যেখানে ওরা তাদের তৈরি লুমিনো স্পেকট্রাম যন্ত্রটা দিয়ে আর্থে ফেরার পথ খোঁজার চেষ্টা করছে। এবার এই যে লুমিনো স্পেকট্রাম যন্ত্রটা, এটা কিন্তু ওরা তৈরি করেছে ছোট ছোট কিছু পার্টস কিনে, আর যেটা বলতে পারেন ওই সাউন্ডকে লাইটে কনভার্ট করতে পারে, ইন শর্ট লাইফাই যাকে বলি এখন আমরা। কিন্তু এই লুমিনো স্পেকট্রাম যন্ত্রটা দিয়ে ওরা কিছু একটা অদ্ভুত সিগন্যাল পায়, যেখানে ওরা দেখে যে রাতের আকাশে একটা অরোরা রয়েছে, যে মায়াময় অরোরা কিন্তু তাদের সঙ্গে এলিয়েন ভয়েসে কথা বলছে। Alien voice. Hello beings. You seem lost. Did the sky just sass us? Alien voice. We are observing. Who are you? We're scientists from Earth. Our planet is dying. We need help. Alien voice. Your plight is familiar. We, too, once faced destruction. ওই এলিয়েন ভয়েসই ওদেরকে গাইড করে যে এই প্ল্যানেটে কিছু লাইটেড ক্রিস্টাল রয়েছে, যেগুলোকে কালেক্ট করে ওরা কিন্তু আর্থে আবার ফিরে যেতে পারে। আর শুধুমাত্র আর্থে ফিরে যাওয়া নয়, তার সঙ্গে এই লাইটের যে ক্রিস্টালগুলো সেগুলো কিন্তু আমাদের গ্রহের যত সমস্যা, যেমন ধরুন ওজোন স্তরের ক্ষয়, সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া, পরিবেশে ক্ষতিকর গ্যাসের পরিমাণ, এগুলোকে কিন্তু কন্ট্রোল করে পৃথিবীকে আবার সুরক্ষিত করবে। Guided by the alien light and the Aurora's voice, the team finds an alien valley shining with rocks and crystals, pulsing with energy. With the help of the luminospectron, they detect an unusual surprise. Wow, these crystals. Here, you can use my scanner. আর শুধুমাত্র অ্যাক্ট, প্রফ বা তার সঙ্গে সায়েন্টিফিক রিসার্চ নয়, তার সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন রোবট তখন থেকে একটা কিন্তু স্কেট পরে ঘুরে বেড়াচ্ছে। এটাও কিন্তু একটা স্কোরিংয়েরই বলতে পারেন অংশভুক্ত, যে এই 4 জনের মধ্যে একজনকে কোনো একটা টিম চয়েস এলিমেন্ট, মানে ধরুন এই স্কেট বা যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট বা যে কোনো ধরনের এক্সট্রা কিছু করে দেখাতে হবে, যার উপরেও কিন্তু গোটা টিমের যে স্কোর সেটা কিন্তু ডিপেন্ড করে। আর 8 মিনিটের এই পারফরমেন্সের শেষে কিন্তু এবার জাজেসদের পালা। ওরা কিন্তু একদম ব্যাকসিট থেকে উঠে এসে সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে পার্টিসিপেন্টদের কাছে জিজ্ঞাসা করলো, আর তারপরে কিন্তু আমরা চলে এলাম বাইরে। আর সব থেকে আজকে ভালো যেটা হয়েছে জানেন তো, এই যে রনও ওরই বয়সে আরেকজনকে পেয়েছে, সেই কারণে এই এত যে ঘন্টা, মানে লাস্ট 3-4 ঘন্টা ধরে যে আমরা ওয়েট করছি এখানে, তার সঙ্গে একবার তো রিনিরা পারফর্ম করলো, আরেক দফায় পারফরমেন্স রয়েছে ওদের ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ, তার জন্য আবার খানিকক্ষণ পরেই যেতে হবে। তো যাই হোক, এই দুটো বাচ্চা মিলে একসঙ্গে খেলে যাচ্ছে বলে আমাদেরকে আর সেরকমভাবে চিন্তা করতে হলো না। আর এরপরে ইনস্ট্যান্ট চ্যালেঞ্জের শেষে তারপরে একটু দুপুরে খাওয়া দাওয়ার পালা। আর যেহেতু ওই স্কুল থেকে একদম স্বামীনারায়ণ টেম্পলটা মাত্র 5 মিনিটের ডিস্টেন্সে ছিল, তাই আমরা সেখানেই চলে এলাম। মন্দিরের ভেতরে অবশ্যই যাব না, কিন্তু এখান থেকেই ভাবছি যে লাঞ্চটা সেরে আবার আমরা ওই স্কুলে ফিরবো, কারণ এরপরে সন্ধে 7:30 থেকে সেখানে কিন্তু রেজাল্ট অ্যানাউন্স হবে। বাজে এখন বিকেল প্রায় 4টে, আর যেহেতু জলখাবারটাও একদমই হালকাই খেয়ে বেরিয়েছিলাম, তাই এখন প্রচণ্ড খিদে পেয়েছে। তাই যত রকমের পাড়া হয়েছে খাবার টাবার এখান থেকে অর্ডার দেওয়া হয়েছে। সাবুর যে পকোড়াগুলো ছিল সেগুলো তো এক কথায় অনবদ্য, তার সঙ্গে সিঙ্গারা, ধোসা, আবার তুহিন আবার লোভে পড়ে চাটও করলো অর্ডার। কিন্তু জানেন তো, চাটগুলো শেষ পর্যন্ত খেতে পারিনি, ওগুলোকে আবার প্যাক করে বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম। ফিরে চলে এসেছি আবার সেই স্কুলেই। আর একবার দেখুন কত রকমের প্রোগ্রামে স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করে। প্রত্যেক স্কুলের কাছে এটা তো খুবই গর্বের ব্যাপার যে তাদের স্টুডেন্টদের সাফল্য বা স্কুলের সাফল্য যেভাবেই সেটাকে প্রদর্শন করা হোক না কেন। এবার এটা স্কুলেরও যেমন একটা সম্মান এতে জড়িয়ে রয়েছে, তার সঙ্গে বাচ্চাদের কিন্তু প্রচুর মোটিভেট করে এগুলো। যে কোনো স্কুলে যখনই যায়, এই স্কুলের এন্ট্রান্স বলুন বা হলওয়ের দুপাশ সব সময় এরকম ট্রফি দিয়ে সাজানোই থাকে সেখানে।
Dulles Junior High and all of their administrators and the custodial staff for opening their beautiful schools to us and allowing us to take over for the last 2 days. So you guys would just like to give them a round of applause. অনেকেই, এমনকি আমিও কিন্তু কিছুদিন আগেও মনে করতাম যে ইউএসএতে পড়াশোনা খুব সহজ, কোনো কম্পিটিশন নেই এখানে, বাচ্চারা স্কুলে যা শেখে সেটাই যথেষ্ট, আলাদা করে বাইরের কোনো কোচিং বা টিউটরও তাদের নেওয়ার দরকার হয় না। কিন্তু সেই আমি এখন বুঝছি এটা কত বড় একটা ভুল ধারণা। প্রতি পদে পদে এখানে এত কম্পিটিশন, এলিমেন্টারি পর্যন্ত হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু মিডল স্কুল থেকে কিন্তু ক্রমশ সিলেবাস আর তার সঙ্গে বলতে পারেন কম্পিটিশনও টাফ হতে শুরু করে। স্কুলের নর্মাল সিলেবাসের বাইরেও চারিদিকে এত ম্যাথ কম্পিটিশন, এত ডিবেট কম্পিটিশন, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, ল্যাঙ্গুয়েজ শিক্ষা, চারিদিকে কিন্তু বাচ্চারা নানান রকমভাবে কিন্তু নিজেদেরকে এনগেজ রাখে। And our third place team goes to the 5 Furious Megaminds from Gleason Elementary. ফার্স্ট, সেকেন্ড আর থার্ড তিনটে টিমই কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তবে এর মধ্যে শুধুমাত্র যারা ফার্স্ট আর সেকেন্ড হবে তারাই কিন্তু এর পরবর্তী লেভেল, যেটা ডিস্ট্রিক্ট লেভেল, সেখানে যেতে পারবে। তো যাই হোক, যেটা রেজাল্ট আলটিমেটলি হয়েছিল সেদিনকে, রিনিরা কিন্তু ফার্স্ট, সেকেন্ড বা থার্ড কিছুই হতে পারেনি। তবে এই কম্পিটিশনটার এক সপ্তাহ পরে একটা লিস্ট বেরোয় যেখানে কিন্তু যে ওভারঅল র্যাঙ্কিং সেটা দেখতে পাওয়া যায়। আমরা আশা করেছিলাম যদিও রিনিদের চ্যালেঞ্জটা দেখে, কারণ সেখানে তো দর্শক হিসেবে আমরাও ছিলাম, যে ওরা হয়তো কিছু একটা হবে, কিন্তু বললাম যে যেহেতু কম্পিটিশনের দুটো পার্ট, একটা হচ্ছে যেটা আপনারা দেখলেন সেটা হচ্ছে সেন্ট্রাল চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট চ্যালেঞ্জ, মানে সেখানে জাজেসরা ওদেরকে ইনস্ট্যান্টলি কিছু করে দেখাতে বলে, তো সেটা তো ওরা খুব ভালো একটা স্কোর করতে পারেনি। শেষে একটা কথাই বলবো যে রিনিরা ভালোই করেছিল, তবে হ্যাঁ, অন্যান্য দলরা হয়তো ওদের থেকেও ভালো করেছিল, সেই কারণে ওরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হলো। তবে এটা বলতে পারেন একটা কিন্তু লার্নিং, যদিও রিনি গত বছরও এটাতে পার্টিসিপেট করেছিল আর এবছরও পার্টিসিপেট করলো, এই 2 বছরের এক্সপিরিয়েন্স বলতে পারেন হয়তো ওকে আরও অনেকটা পোক্ত করলো পরের বছরে আবার নতুন করে পার্টিসিপেট করার জন্য আর আরও নতুন করে ভালো করার জন্য। ভালো খারাপ দু ধরনের অভিজ্ঞতা নিয়ে জীবনে এগিয়ে চলতে হবে, তাই ছোটোখাটো ব্যর্থতা যে নতুন সফলতা আনতে আরেকটু সাহায্য করবে ওদেরকে, এটা তো বলাই বাহুল্য। আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন সকলে।